ও প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, মাদকসহ শীর্ষ সন্ত্রাসী অটো সজল ও তার 3 সহযোগীকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। রাজধানীর ওয়ারির শীর্ষ সন্ত্রাসী এবং অস্ত্র ও মাদকের গডফাদার সজল ওরফে অটো সজল সহ তার 3 সহযোগীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃত 4 জন হলো সজল ওরফে অটো সজল, বয়স 31, মোহাম্মদ বাপ্পি, তার বয়স 28, মোহাম্মদ হানিফ 40 এবং মুসাম্মদ শামসুন নাহার, বয়স 45। প্রিয় সাংবাদিকবৃন্দ, সোমবার 2রা মার্চ 2026 মাদক উদ্ধার ও অপরাধী গ্রেফতারের জন্য পরিচালিত একটি বিশেষ অভিযান চলাকালীন 3-4 জন অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন পরিদর্শককে পায়ে গুলি করে পালিয়ে যায়। উক্ত ঘটনায় ওয়ারী থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়। মামলাটির তদন্তকালে ওয়ারী থানা পুলিশ প্রথমে 3 জনকে গ্রেফতার এবং তাদের হেফাজত থেকে 3টি অস্ত্র উদ্ধার করে। পরবর্তীতে গ্রেপ্তারকৃতদেরকে বিজ্ঞ আদালতে কার্যবিধির 164 ধারা মোতাবেক তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। তাদের জবানবন্দিতে প্রকাশ পায় যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তার উপর হামলায় ব্যবহৃত অস্ত্রটি সরবরাহ করেছিল ওয়ারী বিভাগের শীর্ষ সন্ত্রাসী অস্ত্র মাদকের গডফাদার সজল ওরফে অটো সজল। এরপর থেকে অটো সজলকে গ্রেফতারের জন্য ওয়ারী বিভাগের বিভিন্ন থানা পুলিশ ধারাবাহিকভাবে অভিযান শুরু করে। প্রিয় সাংবাদিকবৃন্দ, এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার 18 জুন রাত আনুমানিক 9:10 ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে শীর্ষ সন্ত্রাসী সজল ওরফে অটো সজলকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃত সজলকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে সে স্বীকার করে যে ওয়ারী বিভাগের গ্যান্ডারিয়া থানাধীন স্বামীবাগ এলাকায় তার একটি ভাড়া বাসায় বিপুল পরিমাণ অস্ত্র মাদক মজুদ রয়েছে। পরবর্তীতে বৃহস্পতিবার 18 জুন রাত আনুমানিক 9:50 ঘটিকায় যাত্রাবাড়ী থানা পুলিশ উক্ত স্বামীবাগের বাসায় অভিযান পরিচালনা করে অটো সজলের আরও 3 সহযোগীকে গ্রেফতার করে এবং সেখান থেকে 2টি টরাস ব্র্যান্ডের পিস্তল, 4টি ম্যাগজিন, 77 রাউন্ড তাজা গুলি, 59 গ্রাম হেরোইন প্রস্তুতের জন্য 87 গ্রাম মেডি, মাদক বিক্রয়ের নগদ 22,960 টাকা এবং অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত 4টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে 2টি পৃথক মামলা রুজু হয়েছে। গ্যান্ডারিয়া থানায় যেহেতু উদ্ধারটা গ্যান্ডারিয়া থানা এলাকায় হয়েছে, সেখানে মামলাটা হয়েছে। এই ঘটনায় 2টি টরাস, এর আগে 3টি অস্ত্র উদ্ধার হয়েছিল। সেখানে ছিল একটি টরাস পিস্তল, একটি রিভলভার আর একটা দেশীয় লোকাল মেড অস্ত্র। এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের উপর যে হামলা করছিল, এটা এই সায়েদাবাদ রেলগেটের এখানে। এই ঘটনার প্রেক্ষাপটে এখন পর্যন্ত 5টা অস্ত্র উদ্ধার হইল। সবাইকে ধন্যবাদ। আর কিছু আছে? আমরা ধারণা করতেছি, মানে এখনও আমরা ওই যে কনফার্ম হইতে পারি নাই নাম্বারগুলো মিলাইয়া, এই অস্ত্রগুলো পুলিশের খোয়া যাওয়া অস্ত্রই হবে। এই টরাস যে পিস্তল 2টা আর আগের একটা 3টা। এই আমরা প্রশ্নটা বুঝছি, যদিও আপনি প্রশ্নটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন নাই। এই আমি উত্তরটা দেই, উত্তরটা পেয়ে যাবেন আপনি।
এই অস্ত্রগুলো টরাস, 2টা পিস্তল, এটা যে যাত্রাবাড়ির পিস্তল এইটা কিন্তু এখনও আমি বলি নাই, কারণ এইটা আমাদের ওই যে প্রত্যেকটা পিস্তলে একটা নাম্বার আছে, এই নাম্বারটা আমরা যেহেতু কালকে এটা উদ্ধার হয়েছে, আমরা আমাদের ওই যে লগ শাখায় যারা অস্ত্র ইস্যু করে তাদেরকে দিব, তারা রেজিস্টার চেক করে বলতে পারবে যে এইটা কোন থানা থেকে মিসিং হয়েছে বা কোন এলাকা থেকে মিসিং হয়েছে। এইটা হচ্ছে পরবর্তীতে। আর 5 রাউন্ড যেটা বললাম, ওই আমরা এই যে 77 রাউন্ড গুলি পাইছি, 5 রাউন্ড গুলি হচ্ছে পুলিশের, তার মানে পুলিশ যে গুলিগুলো ব্যবহার করে এই 5 রাউন্ড হচ্ছে পুলিশের, আর বাকি যে 72 রাউন্ড গুলি আছে এই গুলিটা পুলিশের না, এটা অন্য, ওরা হয়তো অন্যভাবে কালেক্ট করছে। ভাইয়া একটু বলবেন অটো সজলের পিসিপিএসটা একটু বলবেন, আর এই যে এতগুলা গুলি মানে 72 রাউন্ড গুলি, টোটাল 77 রাউন্ড গুলি, এটা তো চারটিখানি কথা না, পুলিশের কাছেও তো মনে হয় মানে এত সংখ্যক গুলি থাকে কিনা একটু বলবেন, যে এইটা দিয়ে আসলে তাদের প্ল্যানটা কি করার পরিকল্পনা ছিল বা তারা কি করে? এরা তো আসলে এই সন্ত্রাসী মাদক ব্যবসায়ী। আপনারা জানেন যে এই যে ঘটনাটার যেখান থেকে সূত্রপাত, মার্চের 2 তারিখে আপনারা সকলেই অবগত আছেন যে মাদকদ্রব্য অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা একটা অভিযান পরিচালনা করছিল, সেটা হচ্ছে সায়দাবাদ রেল গেটের ওইখানে। ওই 3 জন ওরা ছিল, ওদেরকে যখন এই চেস করতে গেছে, ওরা ধারণা করতেছিল যে এরা মাদক ব্যবসায়ী বা মাদক সেবনকারী, চেস করতে গেছে তখন কিন্তু গুলি করে ওরা পালাই যায়। তো আমাদের আশেপাশে তখন তো ট্রাফিক পুলিশ ছিল, এরা চেস করে তাৎক্ষণিকভাবে ওখানে কিন্তু একজনকে ধরছিল, সম্ভবত ধরতে পারে নাই, কিন্তু অস্ত্র একটা ফেলে দিয়ে তারা পালাইছে। ওই ঘটনার প্রেক্ষিতে ওয়ারী থানায় মামলা হয়। আমরা ভিডিও ফুটেজ দেখে ডিটেকশন করে তখন 3 জনকে আমরা গ্রেপ্তার করি এবং 3টা অস্ত্র উদ্ধার হয়। এরা কোর্টে 164 করলো এবং তাদেরকে গভীরভাবে যখন আমরা নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করি, তখন তারা বলছে যে এই অস্ত্র তাদেরকে দিচ্ছে সজল। এরপরে আমরা সজলের পিছনে লোক লাগাই, এই দীর্ঘ প্রায় 4 মাসের মতো। মার্চের 2 তারিখের ঘটনা, মার্চ, এপ্রিল, মে, জুনের এই 18 তারিখে আমরা অনেক কায়দা কানুন করে তাকে ধরতে সক্ষম হয়েছি এবং পরবর্তীতে তার স্বীকারোক্ত মতে এই যে ওই বাসা থেকে 2টা পিস্তল, এই গুলি, মাদক, এইগুলো উদ্ধার করা হয়েছে। ও এমনি ব্যক্তিগতভাবে মনে হয় কিনা একটা পরিবহনের লেবার টেবার ছিল, তৃষা পরিবহনের মনে হেল্পার বা এই টাইপের, কিন্তু তার আড়ালের কাজটা হচ্ছে সে সন্ত্রাসী মাদক ব্যবসায়ী। মাননীয় এডিশনাল কমিশনার, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় পুলিশের অনেক অস্ত্র, গোলা বারুদ লুটপাট হয়েছে। সে সময় পুলিশ কর্মকর্তাদের অদূরদর্শিতার কারণে জনগণের লক্ষ্যবস্তু তৈরি হয়েছিল পুলিশ এবং পুলিশের স্থাপনা। এখনো লক্ষ্য করা যাচ্ছে যে পুলিশ টার্গেটে পরিণত হচ্ছে, সন্ত্রাসীদের টার্গেট এবং জনগণের টার্গেট। গত 7-8-10 দিনের ঘটনায় তাই মনে হচ্ছে এবং আজকে একটি প্রভাবশালী দৈনিকেও একই খবর ছাপা হয়েছে। এটা কেন হচ্ছে মাননীয় বিগত দিনের কথা আমি আসলে বলবো না, আপনিও জানেন আমিও জানি। তবে 5 আগস্টের পরে পুলিশের যে ভঙ্গুর অবস্থা ছিল, সেইখান থেকে আমরা পুলিশটাকে অনেকটা স্ট্রিম লাইনে আনার চেষ্টা করেছি, করে যাচ্ছি, করতেছি। এবং আপনারা জানেন 5 আগস্টের পরবর্তী সময়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা ছিল, সেইখান থেকে আমরা হয়তো শতভাগ সফল হয়নি, বাট আমরা চেষ্টা করতেছি এবং এটা উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। পুলিশের মনোবল যেন ফিরে পায় এবং পুলিশ যেন জনগণের নিরাপত্তায় আরও সক্রিয় ভূমিকা পালন করতে পারে, রাখতে পারে, সেই প্রচেষ্টা আমাদের আছে, অব্যাহত থাকবে। জানতে চেয়েছিলাম যে এখন পুলিশ কেন টার্গেট হচ্ছে, এখন পুলিশের ল্যাকটা কোথায়? পুলিশের কোনো ল্যাকিংস নাই, এটা আমাদের সম্ভবত অ্যাটিটিউডিনাল প্রবলেম। আচ্ছা, আমার একটা কথা ছিল, এই যে অস্ত্রগুলো উদ্ধার করলেন, এগুলো কোথা থেকে লুট হয়েছে? এখন এই অস্ত্রগুলো কি এই সজল ওরা লুট করেছে নাকি হাত বদল হয়েছে? এইটা আরও আসলে তদন্তের বিষয়। এইটা আমরা কেবল কালকে তাকে অ্যারেস্ট করছি, তার রিমান্ডে নিয়ে আসবো, আরও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করলে আসলে বোঝা যাবে যে এই লুটপাটের সাথে সে সরাসরি জড়িত ছিল অথবা সে কোনো মাধ্যম বা কারো কাছ থেকে এটা কিনছে বা পেয়েছে
বা কী অবস্থায় সে পাইছে এটা আরেকটু তদন্তের বিষয় আছে। গতকালকে পুলিশ হেডকোয়ার্টার থেকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটা নির্দেশনা দিয়েছে। এই নির্দেশনা আপনারা পেয়েছেন কিনা বা আপনাদের এটা এই বিষয়ে প্রিপারেশন? হ্যাঁ, সারা বছরে বিভিন্ন প্রোগ্রাম লেগেই থাকে, ঠিক আছে। আমাদের সামনে বড় প্রোগ্রাম যেটা 10ই মহররম আশুরার প্রোগ্রাম, সাথে আপনারা জানেন যে 23শে জুন একটা দলের প্রতিষ্ঠা বার্ষিকী। তো আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। আমাদের পুলিশি যে কার্যক্রম, যে নিরাপত্তামূলক ব্যবস্থা, নগরবাসীকে নিরাপত্তা দেওয়ার জন্য বিগত দিনে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই আলোকে আমরা নতুন করে পরিকল্পনা, নতুন করে নিরাপত্তা চেকপোস্ট এবং অপারেশন এটা আমাদের অব্যাহত আছে এবং এটা থাকবে। ধন্যবাদ সবাইকে। ভালো। গত 22 ফেব্রুয়ারি ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি করার কারণে কাইলা ফারুক নামে একজনকে গ্রেফতার করা হয় এবং সেই ঘটনায় পুলিশ সদস্যরা কিন্তু তাকে বিভিন্ন এলাকা ঘুরিয়ে মাইকিং করে তাকে চাঁদাবাজ উল্লেখ করে। পরবর্তীতে আমরা দেখেছি গত 17 জুন কোন ঘটনা এটা? ওই একই ব্যক্তি জামিন পেয়ে একটি বেসরকারি কুরিয়ার সার্ভিসের কাছে চাঁদা দাবি করতে যায়। আমার প্রশ্ন, আপনাদের এখানে কার্যক্রমে কোনো অসুবিধা হচ্ছে নাকি বিচার বিভাগ আসলে আপনাদের প্রমাণগুলো সঠিকভাবে মূল্যায়ন করতে পারছে না? আসলে এমন হলে ফোর্সের মাঝে নিরুৎসাহ হচ্ছে কিনা? এটা উত্তর তো আপনিই দিচ্ছেন। বিচার ব্যবস্থাটা, জুডিশিয়াল সিস্টেমটা অনেকগুলো স্টেজ, বুঝছেন। আমরা তার মধ্যে একটা ধাপ পালন করি, ইনভেস্টিগেশন, প্রসিকিউশন, জুডিশিয়ারিটা এর পরে। এখন আমাদের কাজ হচ্ছে ক্রিমিনালকে অ্যারেস্ট করা, করে তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা এবং সাক্ষ্য প্রমাণ সহ তাকে কোর্টে উপস্থাপন করা। পরবর্তী কাজটা কিন্তু বিজ্ঞ লয়ার এবং যারা এই জুডিশিয়াল সিস্টেমের সাথে জড়িত তাদের কাজ। এখন এইটা তাদের বিষয়, কাকে জামিন দিবে কি দিবে না, কাকে শাস্তি দিবে কি দিবে না, বা কি করবে না করবে, এটা কিন্তু কোর্টের বিষয়। এই বিষয়ে আমি আসলে মন্তব্য করব না, এটা তাদের বিষয়। কিন্তু আমরা আমাদের কাজটা করে যাব। আমরা যখনই কোনো সন্ত্রাসী, অপরাধী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ যে কাউকে পাবো আমরা অ্যারেস্ট করব, তার বিরুদ্ধে আমরা এভিডেন্স কালেক্ট করব, তাকে কোর্টে সোপর্দ করব। এইটাই পুলিশের কাজ। 23 তারিখের বিষয়ে আপনাদের বিশেষ কোনো আশঙ্কার জায়গা বা কোনো বিশেষ কোনো তথ্য আছে কিনা? স্পেসিফিক কোনো থ্রেট, আশঙ্কা কোনো কিছু নাই। আমরা সতর্ক আছি। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ।